এখন আমি ক্লাস নিব আলোর সমাবর্তন অর্থাৎ পোলারাইজেশন অফ লাইট। পোলারাইজেশন অফ লাইট বা আলোর সমাবর্তন বোঝার আগে আমাদের ভৌত আলোক বিজ্ঞান বা জ্যামিতিক আলোক বিজ্ঞানের কিছু কথা জানা আসতে হবে। সেই কারণে আমরা প্রথমে জ্যামিতিক আলোক বিজ্ঞানের কিছু কথা জানবো, তারপরে ভৌত আলোক বিজ্ঞানের কিছু কথা আমরা একটু রিপিট করব। দেখো, এখানে আমি লিখছি আলো সরল পথে চলে বা আলো এক প্রকার রশ্মি। এটা আমরা কিসের মাধ্যমে জানতে পারছিলাম? আলোর প্রতিফলন প্রতিসরণের সাহায্যে। আলো এক প্রকার তরঙ্গ, এটা আমরা জানছি ব্যতিচারার অপবর্তনের সাহায্যে। কিন্তু এখানে কোশ্চেন হলো যে আলো এক প্রকার তরঙ্গ, রাইট, কিন্তু তরঙ্গের আবার দুইটা প্রকার আছে, একটা অনুদৈর্ঘ্য, অনুপ্রস্থ। আলো যে অনুপ্রস্থ তরঙ্গ, সেটা জানার জন্য আমাদের একটা বিশেষ প্রক্রিয়ার কথা জানতে হবে, সেটা হলো আলোর সমবর্তন। কারণ আলোর সমবর্তন হয়, শব্দের সমবর্তন হয় না। শব্দের সমবর্তন না হওয়ার পিছনে কারণ শব্দটা হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর আলোর সমবর্তন হওয়ার পিছনে যে মেন কারণ সেটা হলো সে অনুপ্রস্থ তরঙ্গ। তার মানে আলোর সমবর্তনের মাধ্যমে আমরা জানতে পারবো যে আলো আসলে অনুপ্রস্থ তরঙ্গ। এখন আমরা ভৌত আলোক বিজ্ঞানের শুরুর দিকে যে কিছু আলাপ আলোচনা বা কিছু ডিসকাশন সেটা করব খুব অল্প সময়ের জন্য। শুরুর দিকে যে ক্লাসগুলো সেটা আমরা জানছিলাম এক্স অক্ষ বরাবর আলোর গতিবেগ, অর্থাৎ আলো এক্স অক্ষ বরাবর যাচ্ছে, আর এটা হলো ওয়াই অক্ষ, আর এটা হলো আমার জেড অক্ষ। তিনটা অক্ষই পরস্পরের সাথে কীভাবে আছে? লম্বভাবে আছে। ওয়াই অক্ষ বরাবর আমি দিলাম তড়িৎ ক্ষেত্র ই, আর জেড অক্ষ বরাবর দিলাম আমি কত? চুম্বক ক্ষেত্র বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেখানে আমরা জানছিলাম এই তড়িৎ ক্ষেত্র আর চুম্বক ক্ষেত্র পরস্পরের সাথে সবসময় কিভাবে থাকে? লম্বভাবে থাকে। এই তড়িৎ ক্ষেত্র, পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র উৎপন্ন করে, আবার পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে। এই উৎপন্ন হওয়ার পরিপ্রেক্ষিতেই আলোটা এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে। অর্থাৎ এই পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র আবার পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র উৎপন্ন করে, পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্র আবার পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র উৎপন্ন করে। এভাবে তাদের শক্তির স্থানান্তর ঘটে, যেখানে আলোটা আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় গমন করে। এখানে থেকে যেহেতু আলো চলাচল করার জন্য দুইটা জিনিস মুখ্য ভূমিকা পালন করতেছে, একটা তড়িৎ ক্ষেত্র আর একটা হলো চুম্বক ক্ষেত্র। কিন্তু মূলত বেশিরভাগ যে ভূমিকা পালন করবে দুইটার ভিতর, সেটা হলো আমার তড়িৎ ক্ষেত্র। সেটা হলো আমার তড়িৎ ক্ষেত্র কি ভূমিকা পালন করতেছে? মুখ্য ভূমিকা। আর চুম্বক ক্ষেত্রটা আমার গৌণ ভূমিকা পালন করতেছে। সেই হিসাবে আমরা আলোর কম্পন বলতে তড়িৎ ক্ষেত্রের কম্পনটাই বুঝবো, কারণ আলোর কম্পন মূলত তড়িৎ ক্ষেত্র, আর তড়িৎ ক্ষেত্রটা আলোর চলাচলে মুখ্য ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আমরা আরও চিত্র দেখছিলাম, যে চিত্রটা এরকম ছিল। এটা ছিল আমার তড়িৎ ক্ষেত্র, আর এভাবে ছিল, এগুলো ছিল আমাদের চুম্বক ক্ষেত্র। সেখানে আমরা সূত্র এটাও দেখছিলাম, ই ইকুয়াল ই নট সাইন 2π/λ সিটি মাইনাস এক্স, বি ইকুয়াল বি নট সাইন 2π/λ সিটি মাইনাস কত? এক্স। তড়িৎ ক্ষেত্রটাও সময় এবং স্মরণের উপর নির্ভর করে, চুম্বক ক্ষেত্রটাও সময় এবং স্মরণের উপর নির্ভর করে। আর এই সমীকরণ দেখে আমরা বুঝতেছি যে আলোটা আসলে মূলত কি তরঙ্গ? অগ্রগামী তরঙ্গ। কি তরঙ্গ? অগ্রগামী তরঙ্গ। কারণ সময়ের সাথে সাথে সে সামনের দিকে অগ্রসর হয়। আলো ধরে নাও এই অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষ বরাবর গতিশীল, কোনো একটা বিন্দুর কথা ভাবলাম। এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের যে কম্পন, সেটাই মূলত আলোর কম্পন। তড়িৎ ক্ষেত্রের কম্পন মূলত কি? আলোর কম্পন। এই তড়িৎ ক্ষেত্রটা সবসময় আলোর গতিপথের সাথে কীভাবে থাকে? লম্বভাবে থাকে। তার মানে আমরা ধরে নিলাম একটা কম্পন তড়িৎ ক্ষেত্রে এদিকে হলো, আর একটা কম্পন এদিকে, আর একটা কম্পন এদিকে, আর একটা কম্পন এদিকে, আর একটা কম্পন এদিকে, আর একটা কম্পন এদিকে। সবগুলা কিসের কম্পন? তড়িৎ ক্ষেত্রের কম্পন।
এখন এখানে একাধিক তড়িৎ ক্ষেত্রে কম্পন বলার পিছনে কারণটা কি? আলো চলাচলের পথে বা আলো চলতেছে, সেখানে আমি কোনো একটা বিন্দুর কথা ভাবলাম, সেই বিন্দুর উপর বিভিন্ন অ্যাটম বা পরমাণু কর্তৃক বা ইলেকট্রন কর্তৃক তড়িৎ ক্ষেত্রের দিক এক একটার জন্য এক এক রকম হবে, অর্থাৎ এক একটার জন্য ডিরেকশন এক এক দিকে হবে। এখানে যে বিন্দুর কথা ভাবছো সেখানে যদি বিভিন্ন পরমাণুর কথা ভাবো, এক একটা পরমাণু তড়িৎ ক্ষেত্র থাকবে, কারণ ওই পরমাণুতে ইলেকট্রন আছে, ওই ইলেকট্রনের যে তড়িৎ ক্ষেত্র ওই পরমাণু তড়িৎ ক্ষেত্র, তার মানে একটা পরমাণুর জন্য তড়িৎ ক্ষেত্র এদিকে, আর একটা পরমাণুর জন্য তড়িৎ ক্ষেত্র এদিকে, আর একটা পরমাণুর জন্য তড়িৎ ক্ষেত্র এদিকে। অর্থাৎ এই বিন্দুর উপর দেখো তড়িৎ ক্ষেত্রের কম্পনটা এই যে গতিপথের সাথে লম্বভাবে বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটে আছে। এই কম্পনগুলো কিন্তু এক্স অক্ষের সাথে, কারণ আলো এক্স অক্ষ বরাবর গতিশীল, এক্স অক্ষের সাথে কীভাবে আছে? লম্বভাবে আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে এইটাকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতে পারি, দেখো যে এই যে বিন্দু এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকেও তার কম্পন আছে, এদিকেও তার কম্পন আছে, এদিকেও তার কম্পন আছে। অর্থাৎ আলো যে পথে চলাচল করতেছে সেই পথের সাথে তড়িৎ ক্ষেত্রের কম্পনটা ওই বিন্দুর চারদিকে বিভিন্নভাবে লম্বভাবে আছে। সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্টেড করতে পারি। এখন এখানে থেকে আরও কিছু কথা বলা যায়। দেখো এটাকে তুমি একটা এক্সেস কল্পনা করতে পারো, এটাকে তুমি একটা অক্ষ কল্পনা করতে পারো, অর্থাৎ এটা এক্স, এটাকে তুমি আপাতত ওয়াই। এখন এই যে তড়িৎ ক্ষেত্র কম্পনটা, এখানে একটা তড়িৎ ক্ষেত্র কম্পন, এটা তড়িৎ ক্ষেত্র কম্পন, এটা তড়িৎ ক্ষেত্র কম্পন, এটাও তড়িৎ ক্ষেত্র কম্পন, অর্থাৎ এখানে একটা লব্ধি তড়িৎ ক্ষেত্র কাজ করবে। আর লব্ধি তড়িৎ ক্ষেত্র কি? একটা লব্ধি ভেক্টর। তাহলে যদি কখনো লব্ধি ভেক্টর হয়, সেই ভেক্টরটাকে আমরা কি করতে পারি? দুইটা উপাংশে ভাগ করতে পারি। দুইটা উপাংশে কি করতে পারি? আমরা ভাগ করতে পারি। অর্থাৎ এখানে বিভিন্ন দিকে তড়িৎ ক্ষেত্রে কম্পন কাজ করতেছে, তাহলে তড়িৎ ক্ষেত্র একটা ভেক্টর, তাহলে এখানে একটা লব্ধি ভেক্টর থাকবে। তাহলে সেই লব্ধি ভেক্টরকে আমরা আবার কি করতে পারি? দুইটা উপাংশে ভাগ করতে পারি। দেখো এই তড়িৎ ক্ষেত্রের দুইটা উপাংশ থাকবে, একটা এই বরাবর আর একটা এই বরাবর। এই তড়িৎ ক্ষেত্রের দুইটা উপাংশ থাকবে, একটা এই বরাবর, একটা এই বরাবর। এই তড়িৎ ক্ষেত্রে আবার দুইটা অংশ থাকবে, একটা এই বরাবর আর একটা এই বরাবর। এই তড়িৎ দুইটা অংশ থাকবে, একটা এই বরাবর, একটা এই বরাবর। তার মানে মূলত আমরা এই চারদিকে বিক্ষিপ্ত তড়িৎ ক্ষেত্র কম্পনটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দেখো এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তার মানে চারদিকের যে তড়িৎ ক্ষেত্রের যে কম্পন, সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এটাকে। এখন এটা যদি তুমি এখন বুঝতে চাও, তাহলে আমি তোমাকে যেভাবে বুঝাবো সেটা একটু মাথায়। দেখো এভাবে আছে, এভাবে আছে, আছে কিনা? এখন এটাকে যদি আমি আবার এভাবে করি, দেখো এই লাইনটা আছে, কিন্তু এটা তোমার কাছে কি মনে হচ্ছে? একটা বিন্দুর মতো। এটাকে কি মনে হচ্ছে? তোমার একটা বিন্দুর মতো। তার মানে এটাকে আমরা আবার আর একটা প্রসিডিওরে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হলো এরকম। তার মানে দেখো যে এই যে বিন্দুর চারদিকে তড়িৎ ক্ষেত্র কম্পনগুলা তার চলার পথের সাথে, অর্থাৎ আলোক রশ্মি চলার পথের সাথে লম্বভাবে আছে। তার মানে এই আলোটা হচ্ছে অসমবর্তিত আলো। কি আলো হচ্ছে এটা? অসমবর্তিত আলো। অসমবর্তিত আলো। তাহলে অসমবর্তিত আলোটাকে আমরা কয়ভাবে রিপ্রেজেন্ট করতে পারি? এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, এভাবেও করতে পারি। তার মানে আমার তিনটা পন্থায় এলো আমার অসমবর্তিত আলো। এই অসমবর্তিত আলোর উৎস যদি তুমি ভাবো, সূর্যের কথা ভাবতে পারো, বা মোমবাতির কথা ভাবতে পারো, বা লাইটের কথা ভাবতে পারো। অর্থাৎ সাধারণ যে আলো ভাবি আমরা, যে সমস্ত আলোক রশ্মির কথা ভাবি সাধারণ, সেসব আলোক রশ্মিগুলো মূলত কি? আমার অসমবর্তিত আলো। তাহলে সমবর্তিত আলো কোনটা সেটা আমরা একটু জানার চেষ্টা করব। সমবর্তিত আলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো এখন আমি তোমাদের যেভাবে বুঝাই সেভাবে একটু বোঝার চেষ্টা করো যে এটা আসলে মূলত অসমবর্তিত আলো, বা তুমি এটার কথা ভাবতে পারো যে অসমবর্তিত আলো। এখন এখানে তুমি কোনো একটা কিছু রাখলা, বা তুমি এভাবে ধরে নাও, যে এভাবে ধরে নাও অসমবর্তিত আলোটা। তাহলে এটা এভাবে আছে, অসমবর্তিত আলোটা সে এটার উপর আপতিত হবে। সেটা কিভাবে আপতিত হবে? রিপ্রেজেন্ট এটা। তাহলে দেখো এভাবে এসে আপতিত হলো। দেখো আলোটা যদি এভাবে এসে আপতিত হয়, এই অংশকে এটা বিদ্যুৎটা যাইতে পারবে? পারবে না, কিন্তু এই অংশটা যাইতে পারবে। তার মানে দেখো এই যে একটা তল আছে, এই তলে আলোক
যে তড়িৎ ক্ষেত্র যে কম্পিত হচ্ছে সেটাই কেবলমাত্র পাস হতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে বোঝানোর জন্য আমরা যে কাজটা করতে পারি, দেখো যে এখানে তোমার অসমবির্তিত আলো আছে, তুমি এখানে এরকম আয়তাকার তবে ক্ষুদ্র একটা ছিদ্র আছে, সেটার ভিতর দিয়ে এই যে আগের মতোই এই ছিদ্রের ভিতর দিয়ে এই অংশটা কি পাস হতে পারবে? পারবে না। শুধু এই উপরে যে তড়িৎ ক্ষেত্রের কম্পন সেটা পাস হতে পারবে। সেই কম্পনটা কোনটা? আমার এটা। তার মানে আমি বলতে পারি এটাকে যদি আমি এভাবে রাখি, এটার ভিতর দিয়ে যে আলোটা পাস হবে সেটা মূলত এইরকম। সেটা মূলত কোনটা? এই তলের সাথে যে তড়িৎ ক্ষেত্রের যে কম্পন সেটাই পাস হবে। আর এই তলের সাথে যে সমকোণে আছে বা এভাবে লম্বভাবে আছে সেটা পাস হবে না। দেখো, একটা কিছুর মাধ্যমে আমরা অসমবির্তিত আলোকে একটা নির্দিষ্ট তলে কম্পিত করলাম, অর্থাৎ এই আলোটা একটা নির্দিষ্ট তলে কম্পিত হচ্ছে, তাহলে এই আলোটাকে আমরা বলি সমবর্তিত আলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, যে এখানে থেকে যে আলোটা পাস হবে সেটা কেবল এই তলেই কম্পিত হবে, সেই আলোটাকে আমরা কি বলতেছি? সমবর্তিত আলো। আর যে প্রক্রিয়ার মাধ্যমে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলোকে পরিণত করলাম সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে আমার আলোর সমবর্তন। তার মানে আমরা জানলাম যে সমবর্তিত আলো কি, অসমবর্তিত আলোটা কি। এখানে থেকে তুমি যদি আরো কিছু জানতে চাও, যে সমবর্তিত আলো বুঝলাম, অসমবর্তিত আলো বুঝলাম, সমবর্তিত আলো বুঝলাম, কিন্তু আলো যে অনুপ্রস্থ তরঙ্গ, সেই অনুপ্রস্থ তরঙ্গের কারণে আলোটা সমবর্তন ঘটে, তাহলে আলো অনুপ্রস্থ আমি কিভাবে বুঝলাম? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি যদি এটা না বুঝো, তোমাকে আমি আবারও বলি, দেখো এখানে একটা বিন্দু, সে কিভাবে কম্পিত হবে? যদি তুমি এখানে যদি একটা ছিদ্র রাখো, অসমবর্তিত আলোটা কি এভাবে যা পড়বে? এই আলোটা এভাবে পড়বে বলতে কি বোঝানো হচ্ছে? যে একটা কম্পন এভাবে যাবে, তড়িৎ ক্ষেত্রে আর একটা কম্পন এভাবে যাবে, আর একটা কম্পন এভাবে যাবে, অর্থাৎ কিভাবে আসতেছে? এভাবে আসতেছে। দেখো, এইভাবে যাওয়ার প্রেক্ষাপটে কিন্তু এই ছিদ্র দিয়ে যাবে। আর যদি আলোর চলাচলের সাথে সমান্তরালে যাইতো তাহলে কি পাস হইতে পারতো? পারতো না। জিনিসটা হচ্ছে কি, যে আলোটা এভাবে আসতেছে, অর্থাৎ এই তলে কম্পিত হচ্ছে, মানে কি এভাবে যাচ্ছে, এটা দিয়ে কিন্তু পাস হইতে পারবে। কিন্তু আলোটা যদি এভাবে যাইতো তাহলে কি পাস হইতে পারতো? পারতো না। এখন অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা জানি সংকোচন আর প্রসারণ ঘটে, অর্থাৎ একবার সামনে সংকোচন আবার পিছনে সংকোচন এরকম মাধ্যমে প্রবেশ করে। তার মানে তুমি সংকোচন প্রসারণ দাও, এটা ফুলফিল কি এটার ভিতরে প্রবেশ করতে পারবে? পারবে না। যে কারণে শব্দের সমাবর্তন হয় না, কিন্তু আলোর সমাবর্তন হয়। শব্দের ক্ষেত্রে আবার ব্যতিচার আর অপবর্তন হয়, কিন্তু আলোর ক্ষেত্রে ব্যতিচার অপবর্তন সমাবর্তন হয়। কথাটা আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে আলোর ক্ষেত্রে ব্যতিচার অপবর্তন সমাবর্তন হয়, শব্দের ক্ষেত্রে ব্যতিচার অপবর্তন হয়। আর সমাবর্তন না হওয়ার পিছনে মুখ্য যে কারণটা সেটা হলো শব্দ অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা দেখলাম সমবর্তিত আলো কি এবং অসমবর্তিত আলো কি। এই অসমবর্তিত আলোকে সমবর্তিত করার কয়েকটা প্রক্রিয়া আছে, তার মধ্যে একটা হলো আমাদের টুরম্যালিন ক্লাস, তারপরে প্রতিফলন দ্বারাও করা যায়, প্রতিসরণ দ্বারাও করা যায়, বা আলোর বিক্ষেপণ দ্বারাও করা যায়, বা পোলারের দ্বারাও করা যায়, বা আলোর বিক্ষেপণ দ্বারাও করা যায়। সবই খেয়াল রাখতে হবে যে কি কি প্রসিডিওরে আমরা করতে পারি। প্রতিসরণ বলতে দ্বিপ্রতিসরণ, আলোর প্রতিফলন দ্বারাও করা যায়, বিক্ষেপণ দ্বারাও করা যায়, পোলারের দ্বারা করা যায়, আবার বৃত্ত শোষণ দ্বারাও করা যায়। তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে এটা দ্বারা যে আলোর সমবর্তন সেটা আছে। তাহলে শুরুর দিকে আমরা যে কাজটা করব, যে টুরম্যালিন ক্লাসটা আসলে কি সেটা আমরা জানার চেষ্টা করব। এটা হলো 6 বাহু বিশিষ্ট। কয় বাহু বিশিষ্ট? 6 বাহু বিশিষ্ট হালকা সবুজ বর্ণের
স্বচ্ছ ধাতুর অক্সাইডের মিশ্রণে তৈরি। তার মানে টুরম্যালিন গ্লাস সম্পর্কে আমরা জানলাম এটা 6 বাহু বিশিষ্ট, হালকা সবুজ বর্ণের, স্বচ্ছ, অনেকগুলো ধাতুর অক্সাইডের মিশ্রণে তৈরি। তাহলে টুরম্যালিন গ্লাসটা দেখতে কীরকম সেটা আমরা একটু জানি। এটাকে দিলাম আমি পি, এটা হলো কিউ, এটা হলো আর, এটা হলো এস, এম, এটা হলো এন। দেখো 1 2 3 4 5 6 6 বাহু বিশিষ্ট, এটাকে আমরা কি বলতেছি? টুরম্যালিন গ্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলোর ভিতর সবচেয়ে বড় কর্ণ সেটা কোনটা? এমএন, বড় কর্ণ। এটারই নাম হচ্ছে সরলাক্ষ। এটার নাম হচ্ছে কি? সরলাক্ষ বা আলোক অক্ষ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে 6 বাহু, এই 6 বাহুর ভিতর সবচেয়ে বড় কর্ণ কোনটা? আমার এমএন। সেটাকে আমরা কি বলতেছি? সরলাক্ষ বা আলোক অক্ষ। এই বড় অক্ষের এই যে আমি একটা ভগ্ন রেখা আনছি, এই বরাবর একটা ছিদ্র থাকে, এ বরাবর কি থাকে? ছিদ্র থাকে। যখন তুমি আলোগুলাকে এই পাশ থেকে এটার উপর আপতিত করবা, এই অংশ দ্বারা সে কি হবে? শোষণ করবে। এই অংশ দ্বারা আলোটা শোষণ হবে। মাঝখানে এই ভগ্নরেখা যে ছিদ্র বোঝাচ্ছি, সেই ছিদ্র দিয়ে আলোটা পাস হবে। এখন আমরা এখানে আমরা কিছু অসমবর্তিত আলো এই টুরম্যালিন গ্লাসের উপর আপতিত করব। তার ছিদ্রটা কিভাবে আছে? এভাবে। তাহলে দেখো যে এখানে যদি আমরা, অর্থাৎ এটাকে আমরা আপাতত টুরম্যালিন গ্লাসটা কল্পনা করি যে এরকমভাবে মাঝখানে একটা ছিদ্র আছে, সেটাকে আমরা কিভাবে রাখছি? এইভাবে। তাহলে দেখো এই যে অসমবর্তিত আলোটা যখন এখানে এসে আপতিত হবে, তখন দেখো এই তলে কম্পিত আলোগুলাই কি পাস হবে। মোট কথা এই যে আমাদের ছিদ্রটা, এই তলে যে আলোটা কম্পিত হবে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র কম্পনটা যদি এই বরাবর হয়, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রগুলো কি পাস হবে। তার মানে আমি বলতে পারি যে তার সাথে সমান্তরাল যেগুলা আলোক তরঙ্গ পাস হবে, সেগুলো এই পাশে যায় কম্পিত হবে। তার মানে দেখো যে এখানে আমরা অসমবর্তিত দিছিলাম, এখানে যে আমরা একটা টুরম্যালিন গ্লাস রাখছি, সেটাকে আমরা ধরলাম T1। সে কি করলো? আলোটাকে একটা তলে কম্পনের ব্যবস্থা করলো। বাকি যে আলোগুলো আছে সেগুলোকে সে কি করছে? শোষণ করছে। তাহলে একটা তলে কম্পিত করলো কেরা? এই T1টা। তার মানে এটার নাম হচ্ছে সমবর্তক। সমবর্তক। এখন এই পাশে আলোর তীব্রতা যদি I0 থাকে, কথাগুলো কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এই পাশে আলোর তীব্রতা যদি I0 থাকে, তুমি ওই পাশে তার কি পাবা? অর্ধেক পাবা। তাহলে তোমার চোখ আগের চেয়ে অর্ধেক আলো দেখতে পাবে। কারণটা কি? আমরা এটাকে কয়ভাবে রিপ্রেজেন্ট করছিলাম? 2 ভাবে রিপ্রেজেন্ট করছিলাম। একটা হলো আমাদের এরকম। তার মানে এই অংশটাই শুধু পাস হবে, এই অংশটা তার সাথে কি আছে? সমান্তরাল আছে। তার মানে এই অংশটা পাস হবে না, আর এই অংশটা যাবে। সেই ক্ষেত্রে দেখো এখানে থেকে কিন্তু অর্ধেক আলো কি করছে? টুরম্যালিন গ্লাসটা শোষণ করছে। তাহলে এখানে আলোর তীব্রতা I0, পরবর্তীতে আলোর তীব্রতা তুমি কি পাবা? I0/2। এখন এইটা আবার কি করতেছে? আলোটাকে একটা তলে কম্পিত করার ব্যবস্থা করতেছে, যে কারণে এটাকে বলা হচ্ছে কি? সমবর্তক। আর এই প্রক্রিয়ার নাম হলো আলোর সমবর্তন। এখন আবার এখানে তুমি আর একটা কাজ করতে পারো। সেই ক্ষেত্রে এখানে আবার একটা টুরম্যালিন গ্লাস রাখলা, এটাকে ধরলাম কত তুমি? T2। যদি এটার চেয়ে একটা ছোট হয়েছে, কিন্তু দুইটা সমান। তাহলে দেখো এটা যেভাবে আছে, এই অক্ষটা এভাবে যেভাবে আছে, এই অক্ষটা কিন্তু একইভাবে আছে। এটা বোঝানোর জন্য আমি তোমাদের বলি, দেখো আসলে জিনিসটা মূলত এরকম, যে এই যে এরকম, এটার
যে বরাবর আছে এটা একই বরাবর আছে। তার মানে এখন দেখো যে তুমি এটাকে এভাবে রাখছো, এটাকে এভাবে রাখছো, এখান দিয়ে এখানে আলোর তীব্রতা কী হয়েছে, অর্ধেক হয়েছে। তাহলে এটাকে যদি তুমি এখানে রাখো, এটা তো এই তলে আছে, এই তলে থাকা বলতে কি এটার বিদ্যুৎটা পুরাটাই যাবে। তার মানে এই পাশে তুমি যদি চোখ দাও তাহলে সেক্ষেত্রে কী হবে, এই পাশে চোখ দিলে তুমি আলোর তীব্রতা I0/2 পাবা। অর্থাৎ এখানে থেকে তুমি আলোর তীব্রতা যা দেখবা এখানেও আলোর তীব্রতা একই দেখবা। এখন আসো এতটুকু অংশ কিন্তু অসমবর্তী তল, এটা কি আমার সমবর্তী তল। এই পাশেও যে তুমি আলোটা দেখতেছো সেটাও সমবর্তিত। এখন তোমাকে যেটা করতে হবে, আলোর চলাচল পথের সাথে এই টুরমালিন ক্লাসের এই অক্ষটা কীভাবে রাখছি আমি, লম্বভাবে। কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আলো চলাচল করতেছে কোন বরাবর, এই বরাবর, এটার সাথে তার এই অক্ষটা, ইভেন এই অক্ষটাকে আমরা কিভাবে রাখছি, লম্বভাবে। এখানে থেকে তুমি আলোর তীব্রতা এখানেও I0/2 পাবা, এখানেও I0/2 পাবা, যখন দুইটা কনস্ট্যান্ট আছে। আবার যখন দুইটাকে একই সাথে একই অ্যাঙ্গেলে ঘুরাইতে থাকবা আলোর তীব্রতার ওই পাশে কোনো পরিবর্তন তুমি পাবা না। অর্থাৎ তুমি কি করতেছো, এভাবে ছিল, তারপরে তুমি এভাবে ঘুরাচ্ছ একই সাথে, এটাকে যে কোণে ঘুরাইছো আলোর চলাচল পথের সাথে এটাকে একই কোণে ঘুরাইছো, বা এটাকে তুমি এভাবে রাখছো। যেভাবে রাখো না কেন দুইটাকে যদি তুমি একই অ্যাঙ্গেলে ঘুরাও তাহলে এখানে যে আলোর তীব্রতা পাবা এখানেও আলোর তীব্রতা একই পাবা। তো প্রথমে যে আলোর তীব্রতা পাইছিলা এবং পরেও আলোর তীব্রতার কোনো পরিবর্তন হবে না যদি দুইটাকে আলোর চলাচলের পথের সাথে একটা নির্দিষ্ট কোণ করে দুটোটাকেই একই কোণে ঘুরাইতে থাকো। এখন আসো আমি একটু ভিন্নভাবে করি। এখন আমি এটাকে ফিক্সড করলাম, এটাকে কি করলাম আমি, ফিক্সড। আর এটাকে আমি এখন ঘুরাবো। কিছুদিন আগে তো দেখলাম আমাদের একটা ছিল, তারপরে আবার দুইটা, তারপর আবার দুইটাকে ঘুরাইছি, এখন আমি ঘুরাবো এটাকে। এই টিটুর কাজটা কি, টিটুর কাজটা হলো তার সামনের অংশ আলোটা সমবর্তিত না অসমবর্তিত সেইটা কি বিশ্লেষণ করার জন্য টিটু ব্যবহার করা হয়। তাহলে টিটুর কাজ হচ্ছে কি, সামনের আলোটা সমবর্তিত না অসমবর্তিত। তার মানে এটাকে আমরা বলতে পারি কি, বিশ্লেষক। এটাকে আমরা কি বলতে পারি, বিশ্লেষক। এখন দেখো যে এটা তো আমার এভাবে আছে, আলোটা এভাবে পাস হচ্ছে, কিন্তু এটাকে আমি এখন ঘুরাবো। এটাকে আমি কীভাবে ঘুরাবো, আস্তে আস্তে এভাবে ঘুরাবো। এখন এখানে থেকে আমাদের যে জিনিসটা একটু বোঝা লাগবে, দেখো তুমি তোমার সামনেরটা, এই সামনেরটাকে কোনটা ভাবতেছি আমরা, এটা। আর সামনেরটা অর্থাৎ তোমার সামনে এটাকে আমি এটা বলতেছি, আর আমার হাতে যেটা সেটা হলো এটা। আমার সামনেটা কনস্ট্যান্ট থাকবে, পিছনেটাকে আমি ঘুরাবো। দেখো এখান থেকে যে আলোটা এভাবে আসবে, অর্থাৎ কম্পনটা এভাবে আসবে। এখন যদি আমি এটাকে আস্তে আস্তে ঘুরাই, এই কম্পনটা কিন্তু এই সেকেন্ড এইটার ভিতর দিয়ে প্রবেশ কম করবে। যখন তুমি এটাকে এভাবে রাখবা তখন আর দেখো এটার ভিতরে কি কোনো কম্পন প্রবেশ করবে, দ্বিতীয়টা কোনো কম্পন প্রবেশ করবে, কোনো কম্পন প্রবেশ করবে না। তার মানে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এখানে তুমি যে আলোর তীব্রতা পাবা যদি এইটাকেই তুমি এভাবে রাখো, এভাবে রাখো, তার মানে দেখো এখন কি করছো তুমি, অরক্ষের সাথে ওকে কত ডিগ্রি কোণে ঘুরাইছো, পুরাপুরি 90 ডিগ্রি কোণে। তাহলে এই পাশে কি আলোর তীব্রতা থাকবে, আলোর তীব্রতা কোনো তুমি পাবা না। হ্যাঁ, তুমি কি করছো, এভাবে করছো, কারণ আগে এরকম ছিল, তুমি এখন এভাবে করছো। এখন আবার আস্তে আস্তে ঘুরাও, আবার তীব্রতা বাড়তে থাকবে, যখন ওইটার সাথে একই মেনটেন থাকবে তখন আবার আলো পাস হবে। তাহলে আমরা দেখলাম কোনটাকে সমবর্তক বলে, কোনটাকে বিশ্লেষক বলে। এখন আসো এখানে থেকে আমরা আরো কিছু জানি, সেটা হলো কম্পন তল এবং সমবর্তন তল। কম্পন তল কোনটা, প্রথমে আমরা এটা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে লিখছিলাম আমরা এম, এটাকে লিখছিলাম পি, এটাকে লিখছিলাম কিউ, এটাকে আর, এটা এস, এটা ছিল আমার এন। দেখো আলোটা আসলে মূলত তারপরে এটাকে আমরা ধরতে পারি কত, টি ধরলাম। তাহলে দেখো এই যে যে কম্পন হচ্ছে সেটা কোন তলে কম্পিত হচ্ছে, এম এন ও টি, অর্থাৎ এই তলে তো কম্পিত হচ্ছে। তার মানে আমার কম্পন তল হচ্ছে কোনটা, এম এন ও টি। এখন আসো সমবর্তন তল। সমবর্তন তল কোনটা,
এই কম্পন তলের সাথে যেটা লম্বভাবে যে তলটা থাকে সেটাই সমবর্তন তল। ওয়ান কাইন্ড অফ তুমি ধরতে পারো এটা। দেখো এই তলটা কি এভাবে আছে, আর এই তলটা কীভাবে আছে এভাবে, তার মানে এই তলের সাথে এটা কীভাবে আছে লম্বভাবে আছে, তার মানে এই তলটাকে আমি কি বলবো সমবর্তন তল। এখন এখানে আঁকার জন্য আমরা সুবিধার্থে এইভাবে লিখতে পারি, অর্থাৎ এটাকে তুমি ধরো এ, এটাকে ধরো তুমি বি, এটাকে ধরো সি, এটাকে ধরো ডি। এই এম এন ও টি তলের সাথে এ বি সি ডি তলটা কীভাবে আছে লম্বভাবে আছে। তাহলে এই এ বি সি ডি তলটাকে আমরা বলতেছি কি সমবর্তন তল। তো আমরা প্রথম দিকে যেটা জানছি যে অসমবর্তিত তলটা, অসমবর্তিত আলোটা এভাবে থাকে, সেটাকে আবার আমরা এভাবে রিপ্রেজেন্ট করি অথবা এভাবেও রিপ্রেজেন্ট করি। এটা কি আমার অসমবর্তিত আলো, সেটাকে আমরা দেখছিলাম। এটা আমরা দেখছিলাম যে অসমবর্তিত আলো। এখন তুমি এই হোয়াইট বোর্ডটাকে কি করলা একটা তল কল্পনা করলা বা কাগজ তল কল্পনা করে এই হোয়াইট বোর্ডটাকে। তাহলে দেখো এখন কোনো কম্পন যদি এভাবে হয় তাহলে হোয়াইট বোর্ডের কি সমান্তরাল হচ্ছে। কোনো কম্পন যদি এভাবে হয় বা এভাবে হয় তাহলে কি হোয়াইট বোর্ডের সমান্তরাল হচ্ছে। সেটাকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি সেটা হলো এটা। এভাবে রিপ্রেজেন্ট করি, তার মানে এটা কাগজ তলের সমান্তরাল। তার মানে আমরা দেখলাম কি হোয়াইট বোর্ডে একটা তল কল্পনা করছি, এই হোয়াইট বোর্ডের সাথে এভাবে থাকলে হোয়াইট বোর্ডের যে তল আর তড়িৎ ক্ষেত্রের কম্পন একই তল, মানে পরস্পরের সমান্তরাল, সেটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। অথবা তুমি কম্পন এভাবে ভাবতে পারো, কোনো সমস্যা নেই। এখন আসো যে এটার সাথে যদি লম্ব, সেই কম্পনটা কীরকম দেখো। তার মানে যে তলে কম্পিত হচ্ছে হোয়াইট বোর্ডের তলটা তার সাথে কি লম্বভাবে আছে, তাহলে সেটাকে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করি সেটা হলো এরকম। শুধু তাকে আমরা যেটা দেই সেটা হলো এরকম। তার মানে দেখো এটাকে আমরা কি বলতেছি, এটা হোয়াইট বোর্ডে একটা তল, এই তলের সাথে কম্পনটা আছে লম্বভাবে, তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতেছি। আর এটা কাগজ তল বা হোয়াইট বোর্ডের তলের সাথে কি সমান্তরাল, সেটা কিভাবে এভাবে অথবা এভাবে। এটাকে আমরা বলতেছি তাহলে কি সমান্তরাল, এটাকে বলতেছি কি আমরা লম্ব।